রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, শর্ট চিহ্ন বলতে কি বোঝানো হয় বলেন তো একটু দেখি। কি কি বোঝানো হয়, বা আপনি একদম শর্টকাটে যেটা আপনি শর্ট চিহ্ন বলতে বোঝেন সেটা বলুন। আমি কিন্তু স্বরবর্ণ বলিনি, আমি বলেছি শর্ট চিহ্ন। কি কি বুঝেন? স্বর বর্ণ আর স্বর চিহ্নের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। অর্থাৎ স্বরবর্ণ বলতে আমরা যে স্বর ও স্বর আ হ্রস্ব ই দীর্ঘ ই এই যে পড়ি, এগুলোকে মূলত স্বরবর্ণ বলা হয়। আর স্বর চিহ্ন বলতে এই স্বরবর্ণ থেকে যেই ধরনের মানে সাংকেতিক চিহ্নগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলবো স্বর চিহ্ন। যেমন আকার, তারপরে হচ্ছে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ঔকার। তো এইগুলোকে মূলত বলা হচ্ছে স্বর চিহ্ন। এখন একটু কল্পনা করুন, এমন কোন শব্দ, সবাই খুব ব্রেনটাকে আজকে শার্প করতে হবে, এমন কোন শব্দ আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে যেই শব্দের ভিতরে এই স্বর চিহ্নের ব্যবহার নাই। যার মনে যেটা আছে লিখে ফেলেন। অর্থাৎ এমন একটি শব্দ আপনি লিখবেন যে শব্দের ভিতরে কোনো স্বর চিহ্ন অর্থাৎ আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, একার, ওকার, ঔকার কিচ্ছু নেই। কি লিখবেন? কি লিখবেন? লিখেন তো দেখি। না, অনেকে দেখছে শুধুমাত্র লিখছেন হচ্ছে একটি বর্ণ। একটি বর্ণ লিখলে হবে না, আমি একটা শব্দের কথা বলেছি। একটা শব্দ লিখতে হবে যে শব্দের ভিতরে স্বর চিহ্ন নেই। স্বর চিহ্ন ছাড়া শব্দ লিখতে হবে। আলহামদুলিল্লাহ, অনেকে অনেক কিছু লিখছেন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর আজকে আবার বাংলার মধ্যে চলে গেলেন কেন আরবির ভিতরে? আচ্ছা, এখন একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো, আমি যে হরফের নাম বলবো এই হরফের মধ্যে কোনো স্বর চিহ্ন আছে না নাই? হরফের নাম হলো আলিফ। বলেন তো এর ভিতরে কি স্বর চিহ্ন আছে না নাই? আছে, আছে। আচ্ছা, এবার যে হরফ, সে হরফটির নাম হচ্ছে তা। বলেন তো এই হরফের মধ্যে কি স্বর চিহ্ন আছে? আছে। আছে? আচ্ছা, জি আছে, সেটা হচ্ছে আকার। আচ্ছা, এবার যদি আমি বলি মিম, হরফের ভিতরে স্বর চিহ্ন আছে? আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো অক্ষরটির নাম হচ্ছে খ, এবার কি স্বর চিহ্ন আছে? না। আছে? নাই। এবার চলুন, এত কথা বলার বা এই স্বর চিহ্ন থাকা বা না থাকার সাথে আরবি 29টি হরফের সাদৃশ্যটা কি আছে বা কানেকশনটা কি আছে। আর কারো কোনো লেখার প্রয়োজন নাই। এবার আমি যেটা বলছি মনোযোগের সহিত শোনেন, যে স্বর চিহ্ন থাকার সাথে বা না থাকার সাথে মূলত মিলটা কোথায় বা কোনো কানেকশন আছে কিনা। আরবি 29টি হরফের মধ্যে, মনোযোগ আপনাদের আছে আছে তো? না, এক আলিফ টান বা দুই আলিফ টানের ক্ষেত্রে কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য নেই। আমি যেটা বলছি সেটা আগে শোনেন, মনোযোগ আপনাদের সকলের পারফেক্ট করেন। আরবি 29টি হরফের মধ্যে যেই সমস্ত হরফের নামের ভিতরে স্বর চিহ্ন নেই সেই সমস্ত হরফ উচ্চারণে মোটা হয়। আমি স্ক্রিনটাকে বন্ধ করে রেখেছি, দেখার কোনো কিছু নেই, জাস্ট খালি আমার কণ্ঠের দিকে লক্ষ্য করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আরবি 29টি হরফের নাম বাংলায় লিখতে যে সমস্ত হরফের নামের বাংলা বানানের ক্ষেত্রে কোনো স্বরচিহ্নের ব্যবহার নেই, অর্থাৎ আকার, ওকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার কোনো কিছু নেই, সেই সমস্ত অক্ষরের উচ্চারণ মোটা হয়। আমি আরেকবার বলছি,
আরবি 29টি হরফের মধ্যে যে সমস্ত হরফের নাম বাংলায় লিখতে কোনো রকম কোনো স্বরচিহ্নের ব্যবহার নেই, সেই সমস্ত হরফ মোটা করে উচ্চারণ করতে হয়। আপনারা কি ক্লিয়ার? হুম, আপনারা কি ক্লিয়ার? হুম, আরেকবার বলবো, হুম। আরেকবার বলি, হ্যাঁ। আরবি 29টি হরফের মধ্যে যে সমস্ত হরফের নাম বাংলায় লিখতে যে সমস্ত হরফের নাম বাংলায় লিখতে কোনো স্বরচিহ্ন আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার এই টাইপের স্বরচিহ্নের ব্যবহার নেই, সেই সমস্ত হরফ মোটা করে উচ্চারণ করতে হয়। কি করে উচ্চারণ করতে হয়? মোটা করে উচ্চারণ করতে হয়। এবার একটু বুদ্ধি খাটিয়ে বলুন, অক্ষরের নাম যদি হয় গইন, অক্ষরের নাম যদি হয় গইন, সেক্ষেত্রে বলুন তো অক্ষরটি মোটা হবে না পাতলা হবে? বলে না, কি হবে? মোটা হবে। মোটা হবে। কেমনে বুঝলেন? সবাই দেখতেছে লিখতেছে মোটা, তা কি করে বুঝলেন মোটা হবে? কারণ গইন এটা বাংলায় লিখতে গ হ্রস্ব ই আর দন্ত ন, কোন রকম কোন স্বরচিহ্নের ব্যবহার নেই, যার কারণে অক্ষরটি চোখ বুঝে মোটা করে উচ্চারণ করতে হবে। এখন মোটা কেমনে উচ্চারণ করবেন সেটা আমি পরে বলছি, বাট আপাতত ধরে নেন 29টি অক্ষরের মধ্যে যে সমস্ত অক্ষরের নাম বাংলায় লিখতে কোন রকম কোন স্বরচিহ্নের ব্যবহার নেই, সে সমস্ত অক্ষরকে মোটা করে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এবার বলুন, যদি অক্ষরটির নাম হয় ত, ত অক্ষরটির নাম হচ্ছে ত, এই অক্ষরটি কি মোটা হবে না পাতলা হবে? মোটা। তা। যারা ফেসবুক লাইভে রয়েছেন একটু কষ্ট করে বলুন, সকলকে বলতে হবে। এই থিমটা যদি ভালো মতো বুঝে যান, আশা করা যায় প্রায় 10টি অক্ষর আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলের হয়েছে। দেখি আরেকটু প্র্যাকটিস আমরা করি। অক্ষরটির নাম যদি হয় শিন, শিন অক্ষরটির উচ্চারণ আক্ষরিক অর্থে মোটা হবে নাকি পাতলা হবে? পাতলা হবে কিনা সেটা পরবর্তী টেনশন, কিন্তু মোটা তো হবে না, তাই না? মোটা হবে না, জি আলহামদুলিল্লাহ। এবার যেই সমস্ত অক্ষর মোটা হয় তাদের আবার একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এবার একটু সামনের দিকে আমরা আগাচ্ছি, কিন্তু যে সমস্ত অক্ষর মোটা হয় সে সমস্ত অক্ষরের একটা একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ওই অক্ষরের ওপর যদি জবর দেওয়া হয় কখনোই জবরে আকার হবে না। কি হবে না? জবরে আকার হবে না, কারণ আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে শিখিয়েছিলাম জবরে আকার, জেরে হ্রস্ব ইকার, পেশে হ্রস্ব উকার। কিন্তু আজকে আমরা একটু নতুন করে শিখছি যে অক্ষর যদি মোটা হয় সেই মোটা অক্ষরের উপর যদি জবর দেওয়া হয় সেক্ষেত্রে কিয়ামত হয়ে গেলেও ওই জবরের উচ্চারণটা আকার হবে না। কি হবে না? আকার হবে না। অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, মাথার উপর দিয়ে যেতে পারে, তবে মাথার উপর দিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নাই, কোনো টেনশনও নাই। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। যেমন অক্ষরটির নাম যদি হয় খ, কি হয়? অক্ষরটির নাম যদি হয় খ এবং আমরা দেখতে পাচ্ছি এটাতে কোনো স্বরচিহ্নের ব্যবহার নেই, আমরা ধরে নিলাম অক্ষরটি হচ্ছে মোটা, এবং আমরা এটাও জানি যে মোটা অক্ষর এর ওপরে যখন জবর দেওয়া হয় জবরে আকার পড়া যায় না। তাহলে আমরা কি বলবো? খ জবর খা হবে? এই কথা বলেন, হবে? হবে কি? হবে না, কারণ আমরা জানছি অক্ষরটি মোটা, আর মোটা অক্ষরের উপর জবর দিলে জবরে আকার পড়া যায় না। তাহলে আমরা যদি বলি খ জবর খা, তাহলে জবরে আকার তো পড়লাম, তাহলে জবরে আকার পড়ার মাধ্যমে আমাদের পড়াটা অশুদ্ধ হয়ে গেল, ভুল হয়ে গেল। তাহলে কি বলতে হবে? খ জবর খ। বুঝতে পেরেছেন? হুম, বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, মোটামুটি ভাবে আপাতত এতটুকুই বুঝে রাখেন। আমরা সামনে যখন
একদম প্র্যাকটিক্যালি পড়তে যাচ্ছি সে সময় আরো ভালো মতো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে টোটাল বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি, জাস্ট এবার আপনারা একটু নোট করে নিতে পারেন, বা যাদের একটু বুঝতে অসুবিধা আছে আপনারা এই শেষবারের মতো একটু বোঝার চেষ্টা করতে পারেন, বাদ বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো আরবি 29টি হরফের মধ্যে যে সমস্ত অক্ষরের নাম বাংলায় লিখতে কোনো রকম কোনো স্বর চিহ্নের ব্যবহার নেই, সেই সমস্ত অক্ষর মোটা করে উচ্চারণ করতে হয় বা মোটা অক্ষর। আর মোটা অক্ষরের একটি গুণাবলী হলো, এই মোটা অক্ষরের উপর যখন জবর চলে আসে তখন জবরের উচ্চারণ সাধারণত আকার হওয়া সত্ত্বেও মোটা অক্ষরের উপর জবর আসার কারণে এই মোটা অক্ষরের খাসিলত অনুযায়ী, একটা গুণাবলী অনুযায়ী জবরের উচ্চারণটা আকার হবে না, আকার ছাড়া পড়তে হবে। যেমন খ জবর খা হওয়ার কথা ছিল, কিন্তু অক্ষরটি মোটা হওয়ার কারণে হবে হচ্ছে খ জবর খ। ওকে, আশা করছি মোটামুটি এতটুকু সময় আলোচনা হলো, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার প্র্যাকটিক্যাল সামনের দিকে যেতে যাচ্ছি ইনশাআল্লাহ। মোবাইল স্ক্রিন দেখা যায়? মোবাইল স্ক্রিন দেখা যায়? জি, আশা করছি মোবাইল স্ক্রিন আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যে অক্ষরটি নিয়ে আলোচনা করব, অক্ষরটির নাম হচ্ছে খ। শুধু একটি বর্ণ, শুধু একটি বর্ণ, কোনো আকার ওকার হ্রস্বইকার দীর্ঘকার কিচ্ছু নাই, যার কারণে অক্ষরটিকে আমরা মোটা অক্ষর ধরবো। এবং লক্ষ্য করে দেখুন, এই যে খয়ের আরো দুইটি ভাই আছে না, এই খয়েরা কিন্তু তিন ভাই, দেখতে একই রকম, যমজ। প্রথমটি হচ্ছে জিম, তারপরটি হচ্ছে হা, তারপরটি হচ্ছে খ। তো জিমের ছিল নিচে নুক্তা, হা ফাঁকা ছিল এবং খয়ের উপর এক নুক্তা। তাহলে এই খ নিয়ে বা খয়ের আকৃতি নিয়ে বা খ দেখতে কেমন সে ব্যাপারে আমরা কোনো রকম কোনো কথা না বাড়িয়ে, আমরা যেহেতু আগে থেকে এগুলো শিখেছি, আগে থেকেও জেনেছি, সুতরাং আমরা এখানে সময় নষ্ট করছি না, শুধু একটু দেখিয়ে দিচ্ছি যে খ প্রথমে থাকলে কেমন হবে। দেখতে পাচ্ছেন খ হা জিম প্রথমে থাকলে একই রকম অবস্থায় থাকে, শুধু নুক্তার পরিবর্তন, শুধু নুক্তার পরিবর্তন। প্রথমে থাকলে এরকম, যদি মাঝে থাকে তাহলে এরকম, আর যদি শেষে থাকে সেক্ষেত্রে এরকম। আমরা পরবর্তী পিকচারে আমরা এখানে শুধুমাত্র গোল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে প্রথমের খ, এটা হচ্ছে মাঝের খ, এবং খ যখন শেষে আসে তখন তার প্রকৃত রূপ, প্রকৃত চরিত্রেই তাকে দেখতে পাই আমরা। এবার আমরা জানবো খ অক্ষরটির মাখরাজ মূলত কোথায়। খ অক্ষরটির মাখরাজ মূলত কোথায়? এই খ অক্ষরটি মূলত আমাদের কণ্ঠনালীর শেষ থেকে তৈরি হয়। কই থেকে? কণ্ঠনালীর শেষ থেকে। দেখছেন এখানে কণ্ঠনালীতে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, কণ্ঠনালীতে থেকে মূলত তিনটি জায়গা থেকে, কণ্ঠনালীর তিনটি জায়গা থেকে মূলত আর 29টি হরফের কিছু কিছু অক্ষর উচ্চারণ হয়। তার মধ্যে হচ্ছে কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মাঝে এবং কণ্ঠনালীর শেষে। আমরা যদিও অনেকে ভুল বুঝে এটাকে আমরা প্রথম ধরেছি, উপর থেকে আমরা নিচের দিকে এসেছি, যেটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মাঝ, এটা শেষ, কিন্তু না, মূলত কণ্ঠনালীর প্রথম আমরা এখানকে ধরবো, এই পয়েন্টকে আমরা কণ্ঠনালীর শুরু ধরবো, এবং এটা হচ্ছে মাঝ, মাঝ তো মাঝি, এটাতে আর কোনো বিতর্কিত বা মতনৈক্যর কিছু নাই, এবং এইটা হচ্ছে কণ্ঠনালীর শেষ। তো খ অক্ষরটি মূলত কণ্ঠনালীর অথবা গলার শেষ থেকে একটু খেরখেরি টাইপের আওয়াজ বের করে উচ্চারণ করতে হয়। আমি আবারও বলছি, খ অক্ষরটি কণ্ঠনালীর শেষ থেকে কিংবা গলার শেষ থেকে খেরখেরি, অর্থাৎ কোনো কিছুর সাথে যখন কোনো কিছু ঘষা খায়, কোনো কিছু যখন একদম আটকে যায়, বেঁধে বেঁধে যায়, যেরকম একটু আওয়াজ আসে, ঠিক ওই টাইপের আওয়াজ আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। ঠিক ওই রকম আওয়াজ করেই মূলত খ অক্ষরটি উচ্চারণ করতে হয়। এখানে আমরা সেই কথাটি দেখতে পাচ্ছি যে অক্ষরের নামটি হচ্ছে খ, আর এই খ এর মাখরাজ হচ্ছে হলক। হলক মানে গলা, গলা মানেও কণ্ঠনালী, কণ্ঠনালীও মানে গলা, একই কথা। অর্থাৎ হলক শব্দটি হচ্ছে আরবি, আর গলা, কণ্ঠনালী এগুলো হচ্ছে বাংলা। তাহলে হলকের শেষ হতে উচ্চারিত হয়। এবং মাথায় রাখবেন, এই খ অক্ষরটি উচ্চারণ করার সময়
আপনার ওপরের পাঠির দাঁত এবং নিচের পাঠির দাঁত এর মাঝখানে 1 আঙুলের চেয়ে একটু কম ফাঁকা থাকবে। খ কি থাকবে? 1 আঙুলের চেয়ে একটু কম ফাঁকা থাকবে। খ এতে করে আপনার উচ্চারণটা বেশি সুন্দর লাগবে। একটু খ ফাঁকা বেশি হলে বা মুখটা একটু খুলে গেলে যে আপনার উচ্চারণ হবে না এরকম নয়। তবে বেশি সৌন্দর্য করতে গেলে বা বেশি পারফেক্ট যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 1 আঙুলের কম পরিমাণ ফাঁকা রাখতে হবে। এখন আসেন ওই ব্যাপারে কথা বলা যাক। আমি কিছুক্ষণ পূর্বেই বলছিলাম যে খ অক্ষরটি কণ্ঠনালীর শেষ থেকে, কণ্ঠনালীর একেবারে শেষ ভাগ থেকে একটু খ্যারখ্যারি রকমের আওয়াজ বের করে পড়তে হয়। এখন এই খ্যারখ্যারি রকমের আওয়াজ আমরা কোনটাকে বলবো? একটু উদাহরণ দিলে ভালো মতো বুঝবেন। আমরা যখন ছোট ছিলাম বা বড় থাকলেও এটা হতে পারে, বড়বেলাও এটা হতে পারে, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মাছ খেতে পছন্দ করি, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। তো মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবেই অনিচ্ছাকৃত আমাদের গলায় কিন্তু মাছের কাঁটা বিঁধে যায়, এবং সে সময় কিন্তু আমরা প্রাথমিক পর্যায়ে একটু চেষ্টা করি গলা থেকে কাঁটাটা কিভাবে খুব দ্রুত অপসারণ করা যায়, গলা থেকে কাঁটাটা খুব দ্রুত কিভাবে বের করে নিয়ে আসা যায়। আর যার কারণে কিন্তু আমরা গলার ভিতর থেকে একটা প্রেসার দিয়ে একটা আওয়াজ বের করি। দেখেন তো আপনাদের সাথে একটু মিলে যায় কিনা। এটা আমি তো করি, অনেকে করতেও শুনেছি, আপনাদের সাথে মিলে কিনা একটু দেখবেন। আওয়াজটি হচ্ছে এইরকম, যখন আমাদের গলায় মাছের কাঁটা বিঁধে যায় বা গলায় কিছু আটকে যায়, তখন আমরা একটু এই টাইপের আওয়াজ বের করে সেই বিঁধে যাওয়া বা আটকে যাওয়া সেই জিনিসটাকে বের করার চেষ্টা করি। শব্দটা হচ্ছে বা আওয়াজটা হচ্ছে এরকম। অর্থাৎ গলার ভিতর থেকে আমি একটু গলাটা যেন একদম চাপ দিয়ে আমরা একটু হার্ডলি, একটু কঠিন করেই একটু বাতাস কিংবা একটা কিছু বের করার আমরা চেষ্টা যেভাবে করি মূলত সেভাবে আমি নিজেও এখন করছি। আওয়াজটা আমি আবার করছি, আপনারা জাস্ট একটু আমাকে কনফার্ম করবেন যে হুজুর হ্যাঁ এই ধরনের আওয়াজ তো আমরা করতে পারি বা এটা আমরাও কোনো এক সময় করেছি। আওয়াজটা কি আপনাদের পরিচিত নাকি আজকে প্রথম শুনলেন? আওয়াজটা কি আপনাদের পরিচিত নাকি আজকে প্রথম শুনলেন? পরিচিত? আচ্ছা, এই আওয়াজটা আমরা ঠিক যে কথাটি বললাম ওই সময় মোটামুটি আমরা আওয়াজটা করি। আর বিভিন্ন সময় আমরা করতে পারি। আমাদের যখন একটু সর্দি কাশি হয় সেক্ষেত্রে এইরকম আওয়াজ করি, আমাদের সর্দি কাশিগুলোকে আমরা বাহিরে বের করে দেই। আরো অনেক সময় আমরা অনেক ব্যবহারী আওয়াজটা বা এরকম শব্দ আমরা করতে পারি। তবে হ্যাঁ, এই আওয়াজটি আমাদের সকলেরই পরিচিত। এই যে পরিচিত, এই পরিচিত বিষয়কেই একটু ঘষে মেজেই মূলত আজকের যে অক্ষর খ, এই খ অক্ষরটি উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন? আজকের যেই অক্ষর খ, এই খ অক্ষরটি মূলত এই রকম খ্যারখ্যারি রকমের আওয়াজ, এই রকম একটু ধাক্কা ধাক্কা খাওয়া আওয়াজ, একটু ঘষা মাজা খাওয়া আওয়াজ বের করে মূলত আজকের অক্ষরটি উচ্চারণ করতে হবে। যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনাদের কি পরিচিত? আপনারা পরিচিত? এই আওয়াজটা কি পরিচিত? হুম, আচ্ছা চলুন আমরা এবার তাহলে সেই আওয়াজটি দিয়েই মূলত আজকের অক্ষরটি উচ্চারণ করার চেষ্টা করি। সকলে খুব ভালো করে কান লাগাবেন, প্রয়োজনে কানকে খরগোশের কানের মতো খাড়া করে দিবেন। এটা আক্ষরিক অর্থে খাড়া করা নয়, মনোযোগের অর্থে খাড়া করা বলছি। তাহলে অক্ষরটির নাম হচ্ছে, লক্ষ্য করবেন প্রথমত আমি ওই শব্দটি করব যে শব্দটি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে করে শোনালাম, বাট শব্দটির মাত্রা আমি একটু বেশি করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তবে শব্দটির মাত্রাটা অতটাও বেশি হবে না, একটু কমে যাবে। তবে এখন প্রাথমিক পর্যায়ে আপনারা আমার মতোই চেষ্টা করবেন। এটা ডে বাই ডে আস্তে আস্তে কমে যাবে, এটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে প্রথমত ওই শব্দ করব, তারপরে অক্ষরটির নাম বলবো খুব অল্প সময়ের মধ্যে। খ, 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 খ। কেউ যদি শুধু বলে খ, 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 ও বলতে বলতে যদি শহীদও হয়ে যায়, এই খ অক্ষরটির মাখরাজ আদায় হবে না। আর যখনই আপনি এরকম একটি খ্যারখ্যারি টাইপের আওয়াজ করে পড়বেন খ, 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 আপনারা কি উপলব্ধি করতে পারছেন যে আপনার এই বাড়িটা কোথায় দিচ্ছে কণ্ঠনালীর?
বাড়ি কোথায় দিচ্ছে বুঝতে পারছেন তো? আপনার থুতনির নিচে, আপনার থুতনির নিচে প্রয়োজন একটু হাত দেন, আবার বেশি চাপ দিয়েন না, একটু হাত দিয়ে উচ্চারণ করেন। খ খ খ খ দেখেছেন? একদম যে কণ্ঠনালীর শেষ থেকে আমরা বলছিলাম যে কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারণ করতে হবে, দেখেন একদম পারফেক্টলি ম্যাচ করছে, একদম খাপে খাপ অমুকের বাপ, একদম পারফেক্টলি ওখান থেকে উচ্চারণ করতে হবে এবং অবশ্যই খেরখেরে রকমের এই আওয়াজটি আপনাকে নিয়ে আসতে হবে। আমরা আর উচ্চারণ করছি, সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে একটু আওয়াজ করে উচ্চারণ করুন আমার সাথে সাথে। খ খ খ খ খ খ খ। আমি কিন্তু বলেছি যে আমি যতটুকু করছি এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু বেশি করে করছি, বাট এটা এতটাও হার্ড হবে না, যতটা হার্ড আমি করছি এতটাও হার্ড হবে না, বাট আওয়াজটি কিন্তু থাকবে, ওই আওয়াজটিকে একটু সফট করতে হবে, লাইক এরকম খ খ খ খ খ খ খ খ। আপনারা কি আওয়াজটি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন yeah এবং কিভাবে উচ্চারণ করতে হবে, কোথা থেকে উচ্চারণ করতে হবে পারফেক্টলি ধরতে পেরেছেন? yes আমি প্রত্যেকটি ক্লাসেই বলি যখন আপনি মাখরাজটি অর্থাৎ উচ্চারণের স্থানটি ভালো মতো বুঝে নিতে পারবেন, ধরে নিতে পারবেন, তখন আপনার জন্য উচ্চারণটি করা অধিকতর সহজ হয়ে যাবে। ধরতে পারছেন? পাচ্ছি অক্ষরটির উচ্চারণ পদ্ধতি আপনাদের মুখ দেখে বের হচ্ছে, অক্ষরটা কিন্তু খুবই ইজি, খুবই সহজ, এর চাইতে সহজ আর হতেই পারে না। জাস্ট খালি ওই আওয়াজটা নিয়ে আসতে হবে, ওই আওয়াজটা যদি কেউ মাইনাস করে উচ্চারণ অশুদ্ধ, আওয়াজটা যদি কেউ অ্যাড করে সফটলি হালকা ভাবে উচ্চারণ সঠিক হচ্ছে। yes উচ্চারণ হচ্ছে আপনাদের? হ্যাঁ হচ্ছে আপনাদের? হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব বেশি কষ্ট করার প্রয়োজন নেই। উচ্চারণ আমি আবার আরেকটু করছি, সবাই নিজ নিজ জায়গা থেকে আমার সাথে 2 থেকে 3 বার উচ্চারণ করুন। আমরা কিন্তু আজকে 2টি অক্ষর পড়বো ইনশাআল্লাহ, এই অক্ষরটি শেষ করে সামনে আরেকটি অক্ষর পড়বো আল্লাহ যদি তৌফিক দান করেন। সামনে খুব দ্রুত আগাতে হবে এবং খুব দ্রুত আল্লাহ তৌফিক দান করলে আমরা কোরআনুল কারীম পড়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তাহলে অক্ষরটি হচ্ছে খ খ খ খ খ খ খ খ। তাহলে খ অক্ষরটি হলকের শেষ হতে, আর হলকের শেষ বলতে আবার কেউ এটাকে বোঝায় না, হলকের শেষ মানে হচ্ছে এটা, এটা একদম পারফেক্টলি সেভ করে নেন ব্রেনের ভিতর। হলকের শেষ মানে হচ্ছে এটা, আর এটা হচ্ছে হলকের শুরু মানে গলার শুরু। ওকে, এবার আমরা সরাসরি প্র্যাকটিসের দিকে যাই। লক্ষ্য করুন, 1 নাম্বার ঘরের দিকে লক্ষ্য করুন। প্রতি ক্লাসে যেটা বলি আজকে সেটা বলছি, যে সমস্ত শিক্ষার্থীর 1 নাম্বার ঘর হয়ে যাবে তার বাদ বাকি সবগুলো ঘরই হয়ে যাবে, কারণ এই 1 নাম্বার ঘরে জবর জেদ পেশের উচ্চারণ রয়েছে, আর জবর জেদ পেশের উচ্চারণ যার ঠিক ওই অক্ষরের ওপর আর যা কিছুই দেন না কেন তার উচ্চারণটা সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন 1 নাম্বার ঘরটা আমরা একটু পড়ি। 1 নাম্বার ঘরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন অক্ষরটির নাম হচ্ছে খ, এবং এই খ অক্ষরটি বাংলায় লিখতে যেহেতু একটি বর্ণ লাগছে এবং পাশাপাশি কোনো রকম কোনো স্বরচিহ্নের ব্যবহার নেই, যার কারণে আমরা ধরে নিচ্ছি অক্ষরটি হচ্ছে মোটা, এবং মোটা অক্ষরের উপর জবর থাকলে জবরে আকার পড়া যাবে না। সো আমরা খ জবর খা বলতে পারবো না, আমরা খ জবর বলবো খ। এবং লক্ষ্য করে দেখবেন আমাদের আগের প্রজন্মগুলো অর্থাৎ আমাদের নানি দাদি তারা কিন্তু বলতো খা জবর খা, কি বলতো? খা জবর খা, তারা কিন্তু আকার ধরে পড়তো, বাট আমরা কিন্তু সেটা করব না, আমরা বলবো খ জবর খ। এবং আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে, যেহেতু এই অক্ষরটির নাম উচ্চারণ করার সময় একটু খেড়খেড়ে রকমের আওয়াজ আমাদেরকে করতে হচ্ছে, সুতরাং জবর জের পেশ এই 3টার উচ্চারণের ক্ষেত্রেও আমাদেরকে
ওই খ্যারখ্যারে রকমের আওয়াজটি বের করতে হবে। আপনি এভাবে যদি পড়েন খ জবর খ, খ জের খি, খ পেশ খু, তাহলে আমি বলবো যে আপনার অক্ষরের নাম হয়েছে বাট জবরজের পেশের উচ্চারণ একটাও হয় নাই, কারণ একটাতেও ওই আওয়াজটি আপনি নিয়ে আসতে পারেন নাই। তাহলে নামে যেমন আওয়াজ থাকবে ঠিক উচ্চারণে ঠিক একই রকম আওয়াজ থাকবে, এটা প্রত্যেকটা অক্ষরের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে পড়ছি 1 নাম্বার ঘর, খ জবর খ, খ খ জবর জের খি, খ খ পেশ খু, খ খ পেশ জবর খ, খ খ জের খি, খি খ পেশ খু, খ পেশ খু, খ জের খি, খ জবর খ, খ খি খু, খ খি খু, খ খি খু, খু খি খ, খু খি খ। একসাথে উচ্চারণ করতে না পারলেও কোনো সমস্যা নেই, আপনি আলাদা আলাদা ভাঙা ভাঙে উচ্চারণ করবেন। 4 নাম্বার ঘর, খ জবর খ, খ জবর খ, খ খ, খ খ, খ খ, খ খ খ, একসাথে। তারপরে পড়ে শোনাবো 7 নাম্বার ঘর, খ পেশ খু, খ জের খি, খু খি, খু খি, খু খি, খু খি। আচ্ছা, পড়ে শোনাবো 12 নাম্বার ঘর, তা জবর তা, খ জবর খ, ফা খ, তা জবর তা, ফা খ তা, ফা খ তা। এটা পাতলা, এটা খেরখের রকমের আওয়াজ, এটা স্বাভাবিক। ফা খ তা, ফা খ তা, ফা খ তা। তারপরে পড়ে শোনাবো হচ্ছে 14 নাম্বার ঘর, হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। তা জের ফি, আফি, খ জবর খ, আফি খ, আফি খ, আফি খ। আখি খ পড়ে শোনাবো 16 নাম্বার ঘর, খ জবর খ, খ যুক্ত হবে নুনের সাথে খন, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। খ জের খি, খি যুক্ত হবে নুনের সাথে খিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। খ পেশ খু, খু যুক্ত হবে নুনের সাথে খুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। উচ্চারণ খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন। এবার সুকুন দিয়ে একটু পড়ি, হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। যুক্ত হবে খ এর সাথে আখ, লক্ষ্য করেছেন? আখ 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 আখ, একটু বেশি বেশি করে শোনাচ্ছি, আখ 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 আখ। অর্থাৎ ওই যে আওয়াজটি, ওই আওয়াজটা কিন্তু এই সময়ও থাকবে, অর্থাৎ খ যতদিন বেঁচে আছে তার সাথে আওয়াজটিও বেঁচে থাকবে। তাহলে উচ্চারণ আখ আখ আখ। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। উচ্চারণ আখ। আচ্ছা, এখানে যেটা আমি কিছুক্ষণ পূর্বেও বলেছি যে আপনার এই উচ্চারণটি করার সময় ওই আওয়াজটি একদম এক্সট্রিম লেভেলের যেন বেশি খ্যারখ্যারি না হয়ে যায়, এমন না আখ 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 আখ, খারাপ লাগবে এবং উচ্চারণের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা হতে পারে। আওয়াজটি সফটলি আসবে, আখ 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 আখ। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি 26 নাম্বার ঘর, তা পেশ তু, তু যুক্ত হবে খ এর সাথে তুখ, তুখ 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 তুখ। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তা জবর তা, তুখতা তুখতা তুখতা। আচ্ছা, মোটামুটি
এই আরেকটা পড়ি, হ্যাঁ 34 নম্বর ঘরটা পড়ি। হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আলিফ আজিত হবে খয়ের সাথে আখ, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তা জবর তা, বা জবর বা, উচ্চারণ আখতাবা, আখতাবা, আখতাবা। কেউ যদি এভাবে বলে আক্তাবা, আক্তাবা, তাহলে এটা আক মানে ক বলতেছে না খ বলতেছে, এটা কিন্তু বোঝা যাবে না। এই জন্য ওই শব্দটা অর্থাৎ খেখের রকমের সে আওয়াজটি পারফেক্টলি আপনাকে নিয়ে আসতে হবে। এবং এটা নট এ বিগ ডিল, বা এটা খুব বেশি কঠিন কিছু না। আশা করছি খুব সহজে আপনাদের এটা মুখের ভিতর ফিট হবে ইনশাআল্লাহ। উচ্চারণ 34 নাম্বার আখতাব, সরি আখতাবা, আখতাবা, আখতাবা। তো এই ছিল মূলত খ অক্ষর। খ অক্ষর নিয়ে আপনাদের কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমরা আরেকটি অক্ষর কিন্তু আজকে আলোচনা করতে পারি। পরবর্তী অক্ষরটি খুবই সহজ। জাস্ট এতটুকু বলুন যে আপনাদের খ অক্ষরটি নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, তাহলেই হবে। খ অক্ষর নিয়ে কোনো ঝামেলা আছে? যারা জুমে রয়েছেন আপনারা একটু বলুন, খ অক্ষর পারবেন? পাবো। খ জবর খ, খ জের খি, 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 ওইটাই জাস্ট খালি খি, খি, খি। খ পেশ খু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। আচ্ছা, যেহেতু আপনাদের কোনো প্রবলেম নেই, আপনাদের অনুমতি সাপেক্ষে যদি আপনাদের কষ্ট না হয় আরো একটি অক্ষর পড়াতে চাচ্ছি। পড়ানো যায়? অক্ষরটি সহজ কিন্তু। মনে আছে তায়ের কথা? মনে আছে আপনাদের? বলেছিলাম না যে এটা চাইলেও কেউ মানে অশুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না। বায়ের কথা মনে আছে? ঠিক তা বায়ের মতোই আরেকটি অক্ষর, খুব সহজ অক্ষর। পড়ানো যায়? আরেকটি অক্ষর পড়বেন? যদি সহজ হয় পড়তে তো অসুবিধা নেই নাকি? যত দ্রুত সামনের দিকে আগানো যায়, উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে খুব সহজেই সামনের দিকে এগিয়ে যাওয়া, তবে অবশ্যই এটা সঠিক করে। ওকে চলেন, আজকে যে অক্ষরটি উচ্চারণ নতুন করে শিখবো আমরা এখন, অক্ষরটি দেখতে কেমন সেটা আগে বললি। অক্ষরটি দেখতে যেরকম সেইটা হলো আপনার হাত, আমার হাত, আমাদের সকলেরই তো হাত আছে তাই না? আপনাদের মোবাইল যদি সকলের ডান হাতে থাকে একটু কষ্ট করে বাম হাতে নেন। সবাই সবাই মোবাইলটি বাম হাতে নেন, নিয়েছেন? এবার এবার লক্ষ্য করুন আপনার যে ডান হাত, এই ডান হাতকে আপনার বুক বরাবর সামনের দিকে নেন, মুষ্টিবদ্ধ করেন। ডান হাতকে সবাই মুষ্টিবদ্ধ করেন, অর্থাৎ ডান হাতকে মুঠ পাকান, আমাদের আঞ্চলিক ভাষায় মুঠ পাকান। মুঠ পাকায় আপনার বক্ষ বরাবর নেন। এবার খুব ভালো করে আপনার হাত যেখান থেকে শুরু, অর্থাৎ ঘাড়ের যে জায়গা থেকে শুরু, সেই জায়গার দিক থেকে শুরু করে আপনার হাতের মাথা পর্যন্ত একটু নজর করে দেখেন তো আকৃতিটা কেমন লাগতেছে। জাস্ট আকৃতিটা দেখেন, আমি কিন্তু কোনো অক্ষরের নাম বলি নাই এখনো, আমি জাস্ট দেখাচ্ছি যে আজকের যে অক্ষরটি পড়বো আমরা এখন, এই অক্ষরটি কেমন। আমরা সবকিছু প্র্যাকটিক্যাল দেখতে চাই, যাতে করে কখনো ভুল না হয়, কখনো ভুল না হয়। সবাই ডান হাতকে মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করে আপনার বক্ষ অর্থাৎ বুকের মাঝামাঝি নিয়ে আসেন, অর্থাৎ সামনে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনার কাঁধের যে জায়গা থেকে হাতটা স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, সেই জায়গা থেকে একটু নজর করে আপনার মুষ্টিবদ্ধ হাতের দিকে লক্ষ্য করুন। কেমন লাগতেছে? একটা কোনো অবয়বের মতো লাগতেছে না? আচ্ছা, এই যে অবয়বটা হয়েছে, এই অবয়বটা একটু মনে রাখেন যে কেমন লাগতেছে দেখতে। আচ্ছা দেখেন তো, আপনারা কিছুক্ষণ পূর্বে আপনাদের ডান হাত দিয়ে যে প্র্যাকটিসটা করলেন বা যে প্র্যাকটিক্যাল যে জিনিসটা দেখলেন,
দেখতে কি কিছুটা এরকম লাগতেছে না? দেখেন তো, হুম, এই যে মনে করেন এটা হচ্ছে মানে আপনার, এটা আপনার হাত, অর্থাৎ এই আপনার কাঁধ, এখানে মনে করেন আপনার কাঁধ আছে, কাঁধ থেকে আপনার হাতটা শুরু হলো, এই যে সামনে কি আপনার হাতে যে মুষ্টিবদ্ধ হাত, কিছুটা লাগতেছে এরকম দেখতে, হুম। নাকি আমার কাছে এরকম মনে হচ্ছে, নাকি আসলে সবার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ হুজুর কিছুটা এরকম লাগতেছে? লাগতেছে, লাগতেছে। হুম। একটু লিখেন, কষ্ট করে লিখেন। এই যে প্র্যাকটিক্যাল বিষয়টা সকলের মাথার মধ্যে কিন্তু খুব ভালো করে থাকে। ওরকম লাগতেছে না দেখতে কিছুটা? সে হ্যাঁ লাগতেছে, লাগতেই তো হবে। আচ্ছা, যেই আকৃতির মতো লাগছে, যে অক্ষরের সাথে মিল খেয়ে যাচ্ছে আপনার হাতের এই কুলের ভাঁজটি, সেই অক্ষরটির নাম হচ্ছে দাল। অক্ষরটির নাম হচ্ছে দাল। দাল। অক্ষরটির নাম হচ্ছে দাল। দ আকার আর ল, দ আকার আর ল। এবার এই যে আমি অক্ষরটির নাম বললাম দাল, আমার এই নাম বলাটা কি সঠিক হয়েছে? আমার এই নাম বলাটা কি সঠিক হয়েছে? আজকে আপনারা মানে কি বলবেন, ফতোয়া আপনারা দিবেন। আজকে আমার ভুল আপনারা ধরবেন। আমি যে বলেছি দাল, এই অক্ষরটির নামের উচ্চারণ কি বা নামটি আমার কি সঠিক হয়েছে নেওয়া? সবাই না বুঝে বলতেছে যে হুজুর হইছে। আরে ভাই, হুজুর বললে কি সব সঠিক? হুজুর তো অনেক সময় আপনাদেরকে পরীক্ষা করার জন্য ভুলও বলবে। হয়েছে? আচ্ছা, কেউ যদি দাবি করেন যে হুজুর হয়নি, সেক্ষেত্রে আপনার দাবির পক্ষে আপনার যুক্তি কি? আপনার দাল। যুক্তি কি, কেন হয়নি আমার? হ্যাঁ এই তো, দাল অক্ষরটি লিখতে বাংলা বর্ণমালা দুইটি শব্দ লেগেছে, দুইটি অক্ষর লেগেছে, যার কারণে এই দাল নাম বলতে গেলে মিনিমাম আপনাকে 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। তার মানে আপনাকে বলতে হবে দাল, দাল, দাল। দাল, দাল। দাল, দাল। 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 ওকে, তাহলে অক্ষরটার নাম কিন্তু খুব সহজ। অক্ষরটির নাম কিন্তু খুব সহজ। জাস্ট মুখটা একটু খুলে, মুখটা একটু খুলে আপনি সুন্দর করে দ আকার আর ল উচ্চারণ করবেন, তবে টান দিবেন দা, দাল, অর্থাৎ শেষে গিয়ে লর সাথে সংযুক্ত করে দিবেন। অনেকে আবার না বুঝে বলে দাল, 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 এমনটা করবেন না, বলবেন দাল, দাল। আচ্ছা, এই দাল অক্ষরটির মাখরাজ কি? এবার প্রশ্ন, হুজুর দাল অক্ষরটির মাখরাজ কোথায়? দাল অক্ষরটির মাখরাজ সেথায় তা অক্ষরের মাখরাজ যেথায়। দাল অক্ষরের মাখরাজ সেথায় তা অক্ষরের মাখরাজ যেথায়। এখন তা অক্ষরের মাখরাজ কোথায়? কোথায়, কোথায়? দাল অক্ষরের মাখরাজ সেথায় তা অক্ষরের মাখরাজ যেথায়। এখন প্রশ্ন, তা অক্ষরের মাখরাজ কোথায়? কেউ পারবেন না আপনারা? কেউ পারবেন না? শুধুমাত্র দাঁতের গোড়া জিহ্বার আগে এইভাবে বললে হবে না, ভালো মতো বলতে হবে। তা তা জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দাল অক্ষরের মাখরাজ সেথায়, তা অক্ষরের মাখরাজ যেথায়। আর তা অক্ষরের মাখরাজ কোথায়? জিহ্বার আগা ওপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আলহামদুলিল্লাহ, জিহ্বার আগা ওপরের বড় 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই দাল অক্ষরটি উচ্চারণ করতে হয়। তাহলে সবাই একটু প্র্যাকটিক্যালি এবার জিহ্বার আগা ওপরের বড় 2 দাঁতের গোড়ার সাথে লাগান। সবাই লাগান, লাগিয়ে 3 আলিফ টান দিয়ে বলেন দাল, 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 দাল। জিহ্বার আগা সামনের উপরের বড় 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল, 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 দাল,
অক্ষরটির নাম হচ্ছে দাল। দাল অক্ষরটির মাখরাজ জিহ্বার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। এখন হুজুর জিহ্বার মানে এই দাল অক্ষরটি আমরা চিনলাম, পাশাপাশি আমরা দাল অক্ষরটির মাখরাজও জানলাম। হুজুর দাল অক্ষরটি শব্দের প্রথমে, শেষে, মাঝে কেমন দেখা যায়? এই দাল অক্ষরটি এমন একটি, জাস্ট কিন্তু বোঝানোর জন্য আমি বলছি, দাল অক্ষরটি এমন একটা মানে পাওয়ারফুল একটি অক্ষর, এমন একটি শক্তিশালী অক্ষর, ওর আকার আকৃতি কেউ পরিবর্তন করতে পারে না। সে যেখানেই যায় তার একই রকম আকার আকৃতি। দেখবেন অনেক মানুষকে যেরকম থাকে যে সে যেখানেই যাক, বিয়ে বাড়িতে যাক, কোনো দাওয়াতে যাক, বিদেশে যাক, ঢাকাতে যাক, সে লুঙ্গি পরেই যাবে। আছে কিন্তু এরকম অনেক মানুষ আছে, জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা লুঙ্গিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে সব জায়গাতে লুঙ্গি পরেই যাবে। মানে এমন কোনো জায়গা নেই যে সে লুঙ্গি পরে যায় না। তার এই রূপ, তার এই আকার আকৃতি কেউ পরিবর্তন করতে পারবে না। আবার অনেকে আছে যারা টি শার্ট, তারপরে প্যান্ট পরতে অভ্যস্ত, তারা যেখানেই যাবে এই টি শার্ট আর মানে প্যান্ট পরে যাবে। ঠিক একই রকম ভাবে দাল অক্ষরটি এমন একটি শক্তিশালী অক্ষর, এমন একটি মানে ব্যক্তিত্ব সম্পন্ন অক্ষর, যে অক্ষরটির আকার আকৃতি কোনো কালেই পরিবর্তন হয় না। লক্ষ্য করে দেখুন, দাল অক্ষরটি যখন প্রথমে আসে তখন সে তার নিজের আকৃতিতে থাকে, দেখছেন? দেখেন নিজের আকৃতিতে কিন্তু আছে। যখন মাঝে আসে দেখেন সে কিন্তু তার নিজের আকৃতিতে আছে, দেখছেন? জাস্ট একটু হয়তোবা মিলে টিলে গেছে, কারণ বন্ধু বান্ধবের সাথে বেড়াইতে আসছে বা বন্ধু বান্ধবের সাথে বেড়াইতে গেছে, একটু মিলে টিলে গেলে সমস্যা নেই, বাট আকৃতি নিজেরই থাকবে। যদি শেষে থাকে তাও লক্ষ্য করে দেখেন, দাল অক্ষরটির আকৃতি শেষেও কিন্তু একই রকম। আমরা এখানে একটু গোল করে দেখিয়েছি যে দাল, এটা হচ্ছে প্রথমে নিজ আকৃতিতে থাকবে, মাঝে নিজ আকৃতি দিয়েই থাকবে, আর শেষে নিজ আকৃতি দিয়েই থাকবে। এখানে কোনো পরিবর্তন নেই। ডাল দেখতে যেমন, সে সবার সাথে থাকবেও ঠিক তেমন। দালের কোনো পরিবর্তন প্রথমে, মাঝে, শেষে কোনো জায়গাতেই হবে না। এখন দাল কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, কয়ালিফ টান দিতে হয়, প্রথমে কেমন, শেষে কেমন, মাঝে কেমন, এবং দালের মাখরাজ, এই সবগুলো আপনারা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পেরেছেন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ব্যাপারটি নিয়ে আলোচনা করছি। হয়েছে আপনাদের? দালের উচ্চারণ, মাখরাজ কোথায়, প্রথমে কেমন, মাঝে কেমন, শেষে কেমন, এ ব্যাপারে আপনাদের কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আমরা সামনে জাস্ট খালি একটু প্র্যাকটিক্যাল দুইটা ঘর করে দিব, হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন না? যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনারা একটু মানে কনফার্ম করবেন। হয়েছে? আপনাদের হয়েছে না? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, চলেন এবার আমরা একটু প্র্যাকটিক্যাল দুইটি ঘর পড়ি, তাহলে আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু নাই। যেখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আর কি, জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়া হতে উচ্চারিত হয় এই যে দাল। দেখেন এখানে কিন্তু পিকচার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা জিহ্বার আগা ওপরে বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করা হয়েছে, এবং দাল হরফটি পাতলা করিয়া 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা, হরফটি পাতলা কেন বুঝতে পেরেছেন তো? কারণ দাল বাংলা লিখতে কি আছে, একটি আকার আছে, এবং আকারটা হচ্ছে শর্ট চিহ্ন, আর যার কারণে অক্ষরটি হচ্ছে পাতলা, মোটা নয়। তাহলে দাল, দাল একদম, আবার মুখ একদম হা করে মানে সিংহের মতো গর্জন করে আবার বলিয়েন না, তাহলে যে বললাম তো যে সব দাঁতটা দেখা যেতে পারে, দেখতে অড লাগবে, খারাপ লাগবে। একটু মোটামুটি ভাবে যতটুকু হা না করলেই নয়, যতটুকু ফাঁকা না রাখলেই নয়, ততটুকু শুধু ফাঁকা রেখেই উচ্চারণ করবেন, এতে সৌন্দর্য বৃদ্ধি পাবে। আচ্ছা চলুন এবার আমরা পড়ি। 1 নাম্বার ঘর, দাল জবর দা, দ আকার দা, দাল জের দি, দরস্বীকার দি, দাল পেশ দু, দরস্বীকার দু, দাদি দু, দাদি দু। এত ইজি, কোনো কষ্টই নাই। হা পড়তে গিয়ে, খ পড়তে গিয়ে, হা পড়তে গেলে মানে কি হয়, মানে গলা শুকিয়ে যায়, খ পড়তে গেলে মুখ দিয়ে কাশ বের হয়ে যায়, মুখ দিয়ে মানে একদম গলা শুকিয়ে মনে হচ্ছে যে এখনই গলা থেকে সবকিছু বের হয়ে আসবে।
মানে কাটা নাই, তাও মনে হচ্ছে কাটা কোনো জায়গা থেকে বের হয়ে চলে আসবে। কিন্তু এই অক্ষরগুলো পড়তে কিন্তু কোনো প্যারাই নিতে হয় না। যেমন দাল, ঠিক আছে? ১ নাম্বার ঘর, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু। আপনি চাইলেও এই অক্ষরটির মানে অশুদ্ধ উচ্চারণ করতে পারবেন না। দাদি দু, জাস্ট খালি লক্ষ্য রাখবেন যেন দাদি দু টান না হয়ে যায়। দাদি টান না হলে আপনার পড়াটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তারপরে ৭ নাম্বার ঘর, দাল জের দি, দাল জের দি, দিদি দিদি দিদি। ৮ নাম্বার, হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদীদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা আবাদা। ১৩ নাম্বার ঘর, দাল পেশ দু, খ জের খি, খ জের খি, খি খি খি, দুখি, তা জবর তা, দুখিতা দুখিতা। কোনটা পড়বো? ২৫ নাম্বার ঘর পড়ছি, দাল জবর দা, দা যুক্ত হবে নুনের সাথে দান, দাল জের দি, দি যুক্ত হবে নুনের সাথে দিন, দাল পেশ দু, দু যুক্ত হবে নুনের সাথে দুন, জবর জের পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সেকিন। আচ্ছা, এই দাল এই অক্ষরটির পড়তে গিয়ে যখন এই দালের উপর সুকুন থাকবে, এই ঘরগুলো কিন্তু বাদ থাকবে। এই ঘরগুলো কিন্তু মানে বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ এখানে ওই যে বলেছি একটা ভিন্ন কায়দা আছে, এটা অনেকে হয়তো বা জানেন, কলকলার কায়দা আছে। অর্থাৎ অফ, ত, বা, জিম, দাল, এই ৫টি অক্ষর আপাতত আমরা স্কিপ করব, বা এই ৫টি অক্ষরের ক্ষেত্রে যখন সুকুন আসবে, সাকিন আসবে, ওই ঘরগুলো আমরা আপাতত স্কিপ করছি। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং পরবর্তীতে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আপাতত এটা শিখে নিলে বা পড়ে নিলে দেখা যাচ্ছে আপনাদের পড়াটা অশুদ্ধ হয়ে যেতে পারে, বা সেক্ষেত্রে পরবর্তীতে গেলে আপনাকে আবার পরিবর্তন করা হতে পারে, লাগতে পারে। এই জন্যই মূলত আপাতত আমরা এই ঘরগুলো স্কিপ করছি। তাহলে আর কি পড়বো? মোটামুটি আচ্ছা, এই একটা ঘর পড়ে ৩০ নাম্বার ঘরটা পড়ি। ৩০ নাম্বার ঘরটা পড়ছি। ৩০, দা পেশ তু, বা জের বি, তুবি, দাল জবর দা, দা যুক্ত হবে নুনের সাথে দান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। উচ্চারণ, তুবিদান তুবিদান। ৩১ নাম্বার, সা জবর সা, বা জের বি, সাবি, দাল জবর দা, দা যুক্ত হবে নুনের সাথে দান, সাবিদান সাবিদান, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। তাহলে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু দাদি দু দাদি দু, দিদাদু দিদাদু, দুদিদা দুদিদা, দাদা দাদা দাদা, দাদি দাদি। ও বাবা, দাদাও আছে দাদিও আছে, তাই না? দাদা দাদি দাদু দিদি। তো এইভাবে আপনারা সকলেই পড়বেন ইনশাআল্লাহ। এবং একটা ব্যাপার মাথায় রাখবেন, যখন আপনার শিক্ষিকা আপনাকে পড়া ধরে তখন কিন্তু আপনাকে খুব বেশি পড়া ধরার কিন্তু সুযোগ থাকে না। এবং আমরা চেষ্টা করি যে একটা শিক্ষার্থীর কাছে জাস্ট ওই অক্ষরটির মূল যে থিমটা, মূল যে উচ্চারণটা, অর্থাৎ জবর জের পেশ, এই ৩টা উচ্চারণটা শোনার চেষ্টা করছি আপনারটা হচ্ছে কিনা। তো আপনি মনে করছেন যে হুজুর তো ধরবে আমাকে একটা, আমি বেশি করে লাভ কি, বেশি অধ্যয়ন করে লাভ কি, আপনি অল্প একটু পরে রেখে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। আপনার দায়িত্ব হচ্ছে এই সব ১ থেকে শুরু করে এই ৪৩ পর্যন্ত প্রত্যেকটি ঘর আপনি পড়বেন, প্রত্যেকটি ঘর আপনি পড়বেন। তাহলেই তো আপনার পড়াটা মজবুতি আসবে, তাহলেই তো আপনার পড়াটা সঠিক হবে এবং খুব সহজ হবে। এবং যে অক্ষরগুলোর ক্ষেত্রে আমরা বলবো অক্ষরটি কঠিন, একটু ডিফিকাল্ট, একটু কঠিন, সেক্ষেত্রে সে অক্ষরের দিকে একটু ভালো মতো মনোযোগী হইতে হবে, ভালো মতো ওর দিকে নজর করতে হবে, তাছাড়া তো অক্ষরটা আপনার মুখে ফিট হবে না। আর একবার যদি ফিট হয়ে যায়, অসম্ভব আপনার মুখ থেকে আর কখনো আনফিট হবে না ইনশাআল্লাহ। তাহলে এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। দুইটি অক্ষর আমরা, দুইটি হরফ আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। প্রথমটি হচ্ছে খ এবং দ্বিতীয়টি হচ্ছে দাল। এই দুইটি অক্ষর আমরা আলোচনা করেছি। আশা করছি দুইটি অক্ষরের মধ্যে আপনাদের খুব মেজর কোনো প্রবলেম না থাকারই কথা। তারপরে একটু আমাকে একটু কনফার্ম করবেন যে এই দুইটি অক্ষরে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। জবর জের পেশ
থাকলে কোন হরফের উচ্চারণে আকার হয় না? জবর জের পেশ নয়, শুধু জবর। ঠিক আছে, জবর জের পেশ নয়, শুধু জবরের ক্ষেত্রে। মোটাক্ষর। 10টা এমন অক্ষর আছে যে 10টি অক্ষরের উপর জবর থাকলে জবর আকার পড়া যায় না। হুজুর, এই কায়দা বই কি আছে, লাইব্রেরিতে পাওয়া যাবে? এই কায়দা বইটা কি পিডিএফ করে ফুল দেওয়া যাবে? ভাইজান, এটা কায়দা বই থেকে বলা হচ্ছে না, এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিজে তৈরি করে আপনাদেরকে পড়াচ্ছি। হুজুর, একটা জিনিস বুঝিনি, যে আপনি বলেছেন হুজুর একটা জিনিস বুঝিনি, তো এইটা বুঝেননি, এটা তো আপনার ওইটা না লিখে কি বুঝিনি সরাসরি সেটা লেখা উচিত ছিল। হুজুর, হলকের শেষ বলতে কোন জায়গা বোঝায়? তখন কি বলবো? আপনি বলবেন হলকের শেষ মানে হচ্ছে কণ্ঠনালীর শেষ, এবং কণ্ঠনালীর শেষ বলতে আপনার এই থুতনির নিচে যে জায়গাটুকু আছে এটাকেই কণ্ঠনালীর শেষ বলা হবে। যজমের সূত্রটা, যজমের সূত্র, তাই না? হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। হুজুর, মোটা করে পড়তে হয় কয়টি হরফ? মোটা করে পড়তে হয় মূলত 7টি হরফ, আর বাদ বাকি 3টি হরফ এটা বিভিন্ন পরিবেশের প্রেক্ষিতে মোটা করে পড়তে হয়। আর যে 7টি অক্ষর মোটা করে পড়তে হয় সেটা এখন আপনাদের না জানলেও চলবে, তবে 7টি অক্ষর হচ্ছে কফ, গইন, খ, সদ, দদ, ত, গ, এই 7টি অক্ষর। হুজুর, হায়ের মাখরাজটা আরেকবার বলবেন। হায়ের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে শ শ আওয়াজ করে উচ্চারণটি করতে হয়। হা, হা, হা। হুজুর, ডালের সময় সুকুনের ঘর কেন পড়াননি ওস্তাদ? কারণ ডালের ক্ষেত্রে যখন সুকুন আসে ডাল এর উপরে, তখন ডালটাকে কলকলা করে পড়তে হয়, লাইক এরকম, আদে, আদে, হামজা জবর আ, আ যুক্ত হবে ডালের সাথে, আদে, আদে, একটা প্রতিধ্বনির মতো। সেটা এখন আমরা আলোচনা যেহেতু করিনি সেজন্য আমরা স্কিপ করেছি। হুজুর, খ এর উচ্চারণটা আবার একটু করুন। খ, 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 জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। হুজুর, ঈদের ছুটি কবে দিবেন? এত পারাপারি কেন করছেন? ঈদের ছুটি দেরি আছে। ঈদের ছুটি দেরি হবে, দেরি আছে। পড়তে আছেন, পড়তে থাকেন।